ওকে, চলো আগের দিন সিম্পল ইন্টারেস্ট অবধি করিয়েছিলাম, আজকে তোমার কম্পাউন্ড ইন্টারেস্ট থেকে হবে। দেখো, কম্পাউন্ড ইন্টারেস্ট কি, সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্টের পার্থক্য। কম্পাউন্ড ইন্টারেস্ট মানে হচ্ছে তোমার আসলের উপর তো সুদ পাবেই, তার সঙ্গে সুদের উপরেও সুদ পাবে, ঠিক আছে? এই জন্যই এটা কম্পাউন্ড ইন্টারেস্ট। এই যে বোথ ইনিশিয়াল প্রিন্সিপাল এন্ড দ্য অ্যাকুমুলেটেড ইন্টারেস্ট ফ্রম দ্য প্রিভিয়াস পিরিয়ড দ্যাট ইজ ডিনোটেড বাই সিআই। ওকে, দুটো থেকেই সুদ পাবে। এখানে একটা এক্সাম্পল দেখো দিয়েছে, যে কিরকম করে হচ্ছে ব্যাপারটা সেটা দেখিয়েছে। যে যদি 100 টাকা প্রিন্সিপাল রাখা হয়, টাইমটা যদি 4 বছরের হয়, 10% করে যদি সুদ দেয় প্রত্যেক বছরের শেষে, তাহলে কত টাকা সুদ পাবে, ঠিক আছে? এটা পুরোটা কি করেছে, প্রথমে 100 টাকা 10% মানে 10 টাকা সুদ পেলো। তখন নতুন যে প্রিন্সিপালটা হয়ে গেল সেটা কিন্তু 110, এইভাবে করা যায়। আবার 110-এর উপর 10% মানে 11, তাহলে নতুন প্রিন্সিপাল 121। আবার 121-এর উপর 10% মানে 12.1, তাহলে নতুন প্রিন্সিপাল হয়ে গেল 133.1। আবার এর আবার 10% মানে কত, 13.31, যোগ করলে হয়ে গেল 146.41। তাহলে এবারে টোটাল যেটা ইন্টারেস্ট পেলো সেটা কত, সেটা হচ্ছে তোমার 146.41 মাইনাস 100 মানে 46.41%। কেউ জয়েন করলো? তাহলে এই হচ্ছে ব্যাপার। মানে এখানে দুভাবে বলতে পারি, একটা প্রিন্সিপালের উপর পাচ্ছে সেই রকম করেও বলতে পারি, এবং মানে তোমার সুদের উপরে পাচ্ছে। অথবা এইভাবেও ভাবতে পারি যে প্রিন্সিপালটাই তোমার সুদের মানে সুদ আর প্রিন্সিপাল অ্যাড হয়ে নতুন অ্যামাউন্ট তৈরি করছে। তার মানে কি অ্যামাউন্ট মানে কি, অ্যামাউন্ট মানে হয়ে যায় প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট, এখানে কম্পাউন্ড ইন্টারেস্ট, ঠিক আছে? তাহলে প্রথম বছরে যেটা পেলো সেটার সঙ্গে প্রিন্সিপালের সঙ্গে যুক্ত হয়ে যে অ্যামাউন্টটা তৈরি করলো সেটাই হয়ে গেল পরের বছরের জন্য প্রিন্সিপাল। এই হচ্ছে পুরো ব্যাপারটা। তো এটা একদম পুরো ভেঙে ভেঙে দেখিয়েছে, এটাকে অনেকভাবে করা যায়। দেখো, দ্বিতীয় যে প্রসেসটা এটা হচ্ছে সাকসেসিভ যে প্রসেসটা সেটা দিয়ে করেছে। দেখো কি করেছে, এই 10% গুলোকে 4 বার সাকসেসিভ করলেই হয়ে যাবে, বা দুবার দুবার করে নিতে পারি। দুবার 10%-এর সাকসেসিভ করলে দেখো 21% হয়। মানে কি সাকসেসিভ বলতে, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100%। কম্পাউন্ড ইন্টারেস্টের রেটটা কিন্তু সাকসেসিভ হারে বাড়ে। সিম্পলি যেমন কি, যদি 1 বছরের রেট 10% হয়, 2 বছরের রেট হবে কত, 10 × 2 20%। কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্টে সেটা হয়ে যাবে 21%, কারণ এই এক্স ওয়াই বাই 100 টার্মটা অ্যাড হবে, ঠিক আছে? তাহলে দেখো 21% হলো 2 বছরের, আর 2 বছরে দেখো 21%। এবারে এদের আবার সাকসেসিভ করলে কি হবে, 46.41%, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে যে ওভারঅল রেটটা। এবার যে প্রিন্সিপাল বলে দেবে তার এত পার্সেন্ট বের করলে আমি ডিরেক্ট কম্পাউন্ড ইন্টারেস্ট পেয়ে যাবো, ঠিক আছে? এটা হচ্ছে একটা প্রসেস। এছাড়াও ট্রি মেথড আছে, রেশিও মেথড আছে, সেগুলো তোমাদেরকে বলেছি আমি অলরেডি, ঠিক আছে? আর বলছি না এখানে। এরপরে কি বলেছে, এরপরে একটা ইম্পর্টেন্ট প্রপার্টি বলেছে, এখান থেকে অনেক অঙ্ক আসে, সেটা হচ্ছে যে কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যামাউন্ট ইন জিওমেট্রিক প্রোগ্রেশন। এই যে প্রিন্সিপাল, তারপরে যে অ্যামাউন্ট হচ্ছে প্রথম বছরে, দ্বিতীয় বছরে অ্যামাউন্ট হচ্ছে, তৃতীয় বছরে অ্যামাউন্ট, এইগুলো হচ্ছে সব জিপি সিরিজ বা জিওমেট্রিক প্রোগ্রেশনে থাকবে। জিওমেট্রিক প্রোগ্রেশন বলতে কোন একটা নির্দিষ্ট সংখ্যা গুণ হয়ে হয়ে বাড়বে, ঠিক আছে? অ্যারিথমেটিক প্রোগ্রেশনে জিওমেট্রিক প্রোগ্রেশন পড়িয়েছি আমি তোমাদেরকে নাম্বার সিস্টেমে, তো এটা জিওমেট্রিক প্রোগ্রেশন থাকবে। কি, এই 100-র সঙ্গে দেখো, এখানে দেখো এই যে 1.1টা গুণ করছে, এটা হচ্ছে স্কেলিং ফ্যাক্টর বলে। কি স্কেলিং ফ্যাক্টরটা কি, দেখো 10% মানে হয় 1/10, তার মানে 10 টাকা যদি প্রিন্সিপাল হয়, 1 টাকা হচ্ছে আমার ইন্টারেস্ট। তাহলে অ্যামাউন্ট কত, 10 প্লাস 1 11 টাকা। তাহলে স্কেলিং ফ্যাক্টরটা হবে অ্যামাউন্ট বাই প্রিন্সিপাল, তাহলে স্কেলিং ফ্যাক্টরটা হবে 11/10 মানে 1.1। এই প্রিন্সিপালের সঙ্গে যদি আমি 1.1 গুণ করে করে যাই, তাহলে আমি প্রত্যেক বছর পর বছর অ্যামাউন্ট গুলো পেয়ে যাবো। একবার 1.1 গুণ করলে দেখো 110, 110-এর সঙ্গে 1.1 গুণ করো, দেখো 121, আবার 1.1 গুণ করো 133.1। এইভাবে গুণ করে করে গেলে আমি কিন্তু কন্টিনিউয়াসলি অ্যামাউন্ট গুলো পেতে থাকবো। এটাকেই বলা হচ্ছে স্কেলিং ফ্যাক্টর মেথড। এটা দিয়েও কিন্তু অনেক অঙ্ক তাড়াতাড়ি করা যায়। ওকে, দেখো এই অবধি বোঝা গেল যেটা বললাম? ওকে, নেক্সট দেখো ফর্মুলা দিয়ে বলেছে, এন বছর পরে অ্যামাউন্টের ফর্মুলা এ এন ইকুয়াল টু পি ইন্টু 1+r%। তাহলে এটা একটু ভুল আছে, পি 1+r/100, এই ওয়ানটা বাইরে আছে, 1+ এখানে আছে, লেখা হচ্ছে না কেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, r/100, হ্যাঁ হ্যাঁ,
এখানে এন মানে হচ্ছে টাইম পিরিয়ড। ওকে, এবার লেখা হচ্ছে না কেন, এই হচ্ছে সমস্যা, পিডিএফ এ হলে একটা সমস্যা হয়। হ্যাঁ, হয়েছে, এটা 1 প্লাস আর বাই 100। ঠিক আছে, এবার দেখো সিএন। ঠিক আছে, এন তম যে মানে এই বছরে তোমার হচ্ছে যে কম্পাউন্ড ইন্টারেস্ট কত হলো, এই এন বছরে কত কম্পাউন্ড ইন্টারেস্ট পেলো। ঠিক আছে, সেটা হচ্ছে তোমার এ এন মাইনাস পি। ঠিক আছে, টোটাল যেটা তোমার অ্যামাউন্ট তার সঙ্গে প্রিন্সিপাল বিয়োগ করলে আমি কম্পাউন্ড ইন্টারেস্ট পেয়ে গেলাম। এটা টোটাল এন বছর মিলিয়ে। ঠিক আছে, তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট মানে আমি অ্যামাউন্ট মাইনাস প্রিন্সিপাল। তো এখানে অ্যামাউন্টের জায়গায় ফর্মুলাটা বসালাম, পি গুলোকে কমন টমন নিয়ে নিতে পারি, দিয়ে এই ফর্মুলাটা দাঁড়াবে। ঠিক আছে, এটাও একটা মেথড কম্পাউন্ড ইন্টারেস্ট বের করার। ওকে, নেক্সট চলে যাচ্ছি আমি। নেক্সট বলছে যদি এই এই জিনিসটা বলেছে, ইফ দ্য রেট অফ ইন্টারেস্ট ইন ফার্স্ট অ্যান্ড সেকেন্ড সাইকেল আর X% অ্যান্ড Y% রেসপেক্টিভলি। এই যে বললাম সাকসেসিভ হয়, সেই জিনিসটা এখানে বলেছে। মানে যদি এরকম বলে যে প্রথমে তোমার প্রথম বছর 10% সুদ দিচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট, দ্বিতীয় বছর 20%। ঠিক আছে, তাহলে তোমার টোটাল কত কম্পাউন্ড ইন্টারেস্ট পাচ্ছে, তাহলে আমি 10 আর 20 সাকসেসিভ করবো। 10 আর 20 সাকসেসিভ করলে কত হয়, 10 প্লাস 20 প্লাস 10 ইন্টু 20/100, মানে 32%। তুমি ডিরেক্ট, হ্যাঁ ডিরেক্ট প্রিন্সিপালে 32% বের করলে কিন্তু অ্যান্সার পেয়ে যাবে। ঠিক আছে, এই জিনিসটা এখানে বলেছে, যদি তোমার রেট গুলো আলাদা হয় তাহলে কিন্তু তুমি এই সাকসেসিভ মেথডটা ব্যবহার করতে পারো, তাড়াতাড়ি অঙ্ক করা যাবে। এবার দেখো এখানে একটা চার্টে তোমার যেটা দেখাচ্ছে যে তোমার যদি এত পার্সেন্ট রেট হয় তাহলে 2 বছরের সিম্পল ইন্টারেস্ট কত হবে, 4%। কম্পাউন্ড ইন্টারেস্ট হবে এত পার্সেন্ট, সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্টের ডিফারেন্স হবে এত পার্সেন্ট। কিছুই না, দেখো কোনটা ডিফারেন্স আকারে হবে। দেখো একটা জিনিস লক্ষ্য করো, সিম্পলের ক্ষেত্রে তোমার ডিফারেন্স আর কম্পাউন্ডের ডিফারেন্স কোনটার ক্ষেত্রে হয়, যেখানে আমার ওই XY/100 ওই টার্মটা, যে সাকসেসিভের এই টার্মটা হচ্ছে XY/100, এইটাই তোমার সিম্পল আর কম্পাউন্ড ইন্টারেস্টের রেটের ডিফারেন্স। একটা জিনিস লক্ষ্য করো, ধরো একটা সহজ এক্সাম্পল নিয়ে দেখাই, ধরো 10% নিয়ে দেখাচ্ছি। দেখো 10%-এ 1 বছরে সিম্পল ইন্টারেস্ট কত হবে, এটা 10% হলো, 2 বছরের 10 ইন্টু 2 20%, কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্ট 21%। কারণ কি, 10 প্লাস 10 প্লাস 10 ইন্টু 10/100। তার মানে এই পরের যে ফ্যাক্টরটা আছে XY/100, এইটাই হচ্ছে কম্পাউন্ড আর সিম্পলের পার্থক্যটা। তার মানে এদের পার্থক্য হচ্ছে 1%। ঠিক আছে, এইভাবে আমরা সিম্পল আর কম্পাউন্ড ইন্টারেস্টের রেটে যদি পার্থক্য বের করতে বলে, তাহলে এইভাবে ডিরেক্ট অ্যান্সার বের করতে পারবো। ঠিক আছে, নেক্সট দেখো 3 বছরের ক্ষেত্রে বলেছে, 3 বছরের ক্ষেত্রে কিছুই হবে না। 3 বছরের ক্ষেত্রে ওই রেটটাকে দুবার করে ক্যালকুলেট করতে হবে। এটা যেমন কি 10%, তো 3 বছরের হলে 10 ইন্টু 3 করলে 30%। কিন্তু কম্পাউন্ডের ক্ষেত্রে কি হবে, প্রথমে দুবার 10 নিলে 21, এই 21-এর সঙ্গে আরেকবার 10-কে নিতে হবে। এটা করলেই দেখবে 33.1% আসছে। ঠিক আছে, তাহলে এদের মধ্যে ডিফারেন্স হবে 3.1%। ঠিক আছে, 3 বছর হলে কি ওই সাকসেসিভটাকে আরো একবার নিয়ে যেতে হবে। ওকে, তাহলে এই হচ্ছে তোমার 3 বছরের ক্ষেত্রে ডিফারেন্সের ফর্মুলা। এটা হলো, চলো এরপরে যেটা বলবো, এরপরে যেটা বললাম সেগুলো থেকে অঙ্ক দিয়েছে কিছু। এবার গোল্ডেন রেশিও মেথড। ঠিক আছে, তুমি একদিন বলছিলে আমাকে, মনে আছে, যে গোল্ডেন রেশিওটা আমি করাইনি, তো আজকে বুঝে নাও। হ্যাঁ, মনে আছে সব। দেখো গোল্ডেন রেশিওটা কিছুই না, আমরা যে ট্রি মেথডটা করি না ওটারই একটা পার্ট। ঠিক আছে, ওটারই আরেকটু শর্টকাট করে আমি তোমাকে একটা এক্সাম্পল দেখাচ্ছি, তারপরে এখানে এরা কি করেছে আমি বলছি। ধরো তুমি ব্যাংকে 1000 টাকা রাখলে। ঠিক আছে, এবার 10% করে ইন্টারেস্ট দিচ্ছে। ঠিক আছে, তাহলে প্রথম বছরে এটা কম্পাউন্ড ইন্টারেস্টে, কিন্তু প্রথম বছরে এটা 1000-এর জন্য পাবে 100 টাকা, এই 1000-এর জন্য দ্বিতীয় বছরেও 100 পাবে, আর 3 নম্বর বছরেও 100 পাবে। ঠিক আছে, এটা হয়ে গেল সিম্পল ইন্টারেস্ট। এবারে এই 100-র জন্য 10%, আর পরে 1 বছর পরে 10 টাকা পাবে, এইটার জন্য আরও তার পরের বছর 10 টাকা পাবে, এই 100-র জন্য তার পরের বছর 10 টাকা পাবে, এই 10-এর জন্য তার পরের বছর 1 টাকা পাবে। ঠিক আছে, আচ্ছা এইবারে ট্রি মেথডে কি করতে, সবগুলোকে যোগ করে দিতে হয়, তাই তো। এবারে গোল্ডেন রেশিওতে কি বলছে, এই এই 1000-এর 10% বের করলে প্রথমটা, সেই প্রথমটা হচ্ছে তোমার কি, আহ, এই যে 1000,
এর 10% বের করলাম, এইটা আছে 3 বার, ঠিক আছে, এটা 2 বছরে বলেছে, তিন তিন বছরের হচ্ছে যে তোমার আহ 1 সেকেন্ড, এটা হচ্ছে 1 সেকেন্ড, 1 সেকেন্ড, ভুল করেছে এটা তো 3 বছর, এটাকে 4 বছর কেন লিখেছে? 1 সেকেন্ড, 1 সেকেন্ড, দাঁড়াও 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 1 সেকেন্ড, 1331 1:2:1, দাঁড়াও আমি বলছি। এবারে যদি 1000 টাকা রাখে তাহলে এই 100 আছে 3 বার, তাই তো? এটা হবে তোমার, একটু ভুল হয়েছে, এটা 3:3:1, এটা কি করেছে আমি এখানে বলতে পারছি না। তোমার 3 বছরের রুলটা হচ্ছে 3:3:1, ঠিক আছে? তাহলে কি ব্যাপারটা, এই যে দেখো 100 আছে 3 বার, তাহলে 3 × 100 করলাম, আর 100-র আবার 10%, সেটা আছে কত, 10, তাহলে 3 × 10, আর এই 10-এর আবার 10% কত, 1, তাহলে 1 × 1, দেখো এটাই মিলছে, এই জিনিসটা এখানে ঘটছে ঘটনাটা। তাহলে 3 বছরের ক্ষেত্রে রুল হচ্ছে 3:3:1। দাঁড়াও এরা কি বলেছে আগে একটু দেখি। আহ ওরা আচ্ছা আচ্ছা, এরা শুধু থার্ড ইয়ার একটা বলেছে, ওই জন্য আর কি এটা বলেছে, 3 বছরের নয়, তৃতীয় বছর, থার্ড মানে, ওই জন্য আর কি একটু সমস্যা হয়েছে। তোমরা এই জিনিসটা মনে রাখবে, এইটা হচ্ছে কি টোটাল 3 বছরে কিন্তু। আচ্ছা, কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে তৃতীয় আর তিন ব্যাপারটা বোঝো তো? যদি বলি 3 বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট বের করো, তাহলে প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর, তিনটাকে অ্যাড করতে হবে। আর থার্ড মানে কিন্তু তৃতীয়, শুধুমাত্র 3 নাম্বার বছরেরটাকে তোমাকে ক্যালকুলেট করতে হবে, ঠিক আছে? হ্যাঁ, এইটা করলে দেখো মিলছে, 1:2:1, মানে দেখো এইটা একবার আছে, এইটা দেখো দুবার আছে, এইটা দেখো একবার আছে, 1:2:1, বোঝা গেছে এবারে? হ্যাঁ, এটা শুধুমাত্র থার্ড ইয়ার বের করেছে, ঠিক আছে? ওই জন্য এইটা থার্ড ইয়ারের ক্ষেত্রে গোল্ডেন রুল, এটা গোল্ডেন রেশিও মেথড। আর ফোর্থ ইয়ার 4 বছরের ক্ষেত্রে দেখো 1:3:3:1, এটা 4 বছরের ক্ষেত্রে। আর অ্যাকচুয়ালি গোল্ডেন রেশিও তোমার 4 বছরের ক্ষেত্রে ওই 4 দিয়েছিল, কিছু একটা 4:6 এরকম একটা ছিল, ঠিক আছে? এই যে 4:6:4:1, এইটা এইটা হচ্ছে তোমার 4 বছরের ক্ষেত্রে হচ্ছিল। এইটা 3 বছরের ক্ষেত্রে 3:3:1। তৃতীয় বছর মানে কি 3 বছর মাইনাস 2 বছর করছি, সেইটা করে তৃতীয় বছরটাকে বেরোচ্ছে, ঠিক আছে? 2 বছরের ক্ষেত্রে রুলসটা হয় 2:1, গোল্ডেন রেশিও। আর 3 বছরের ক্ষেত্রে 3:3:1। এবার 3:3:1 থেকে 2:1 বিয়োগ করে এটা পাচ্ছি তৃতীয় বছর। দেখো এবার ক্লিয়ার এই জায়গাটা, গোল্ডেন রেশিও। ওকে, এবারে এটাকে যে কোনো অঙ্কে পুট করলে হয়ে যাবে। এখানে আমি প্রিন্সিপালটা 1000 ধরেছিলাম, এরা একটা অন্য ধরে দিয়েছে ধরো 25,000 টাকা, ঠিক আছে, 6%। এবার এইবারে ক্যালকুলেট করে করে যাচ্ছে, ঠিক আছে? তোমার এর প্রথমে 6% করেছে, দিয়ে দেখেছে কত, 1,500 হচ্ছে, ঠিক আছে? তারপর আবার 6% কত, 1,500-এ 90, ঠিক আছে, 90 আবার 6% 5.4। এইবারে এইটার সাথে কি করেছে, এটার সাথে তোমার 1 একবার নিয়েছে, ঠিক আছে? তারপরে হচ্ছে এই 90 টাকা দেখো দুবার নিয়েছে, এই যে 1,500-কে একবার, 90-কে দুবার, 2 × 90 180, আর 5.4-কে একবার, তাহলে এই সবগুলোকে অ্যাড করে দিলে আমি পেয়ে গেছি, ঠিক আছে? তাহলে এই হচ্ছে তোমার গোল্ডেন রেশিও মেথড এবং তার একটা এক্সাম্পল। আর এইখানে আরেকটা জিনিস বলে, অনেক সময় রেলের পরীক্ষাতেও এই টাইপের অঙ্কগুলো কয়েক বছর খুব আসছিল, যে তোমার এই যে তো মানে এই যে স্কেলিং ফ্যাক্টরটা বলছিলাম, সেইটা দিয়ে অঙ্ক আর কি। মানে ধরো এরকম বলে দেবে যে প্রিন্সিপাল একটা কিছু বলে দিল তোমার, ঠিক আছে, প্রিন্সিপাল একটা সামথিং টাকা বলে দিল। এবার বলছে 5 বছর পরে অ্যামাউন্টটা হচ্ছে এত, A5 বলছি আমি জিনিসটাকে। 5 বছর পরে অ্যামাউন্ট ধরে নাও প্রিন্সিপালটা এরকম একটা 1000 টাকা, 5 বছর পরে অ্যামাউন্ট হচ্ছে এটা 3,000 টাকা, তাহলে 10 বছর পরে অ্যামাউন্ট কত হবে? 10 বছর পরে অ্যামাউন্ট কত হবে, ঠিক আছে? তো এখানে একটা জিনিস লক্ষ্য করো, এই যে প্রিন্সিপালের সঙ্গে 5 বছর, এটা ডিফারেন্সটা কত, 5 বছর। আবার এইদিকে 5 থেকে 10, এখানেও ডিফারেন্সটা কত, 5 বছর, তাই তো? তাহলে এদের যে মাল্টিপ্লাইং ফ্যাক্টর থাকবে, ঠিক আছে, এই এর সঙ্গে দেখো 3 গুণ করে এটা পেয়েছি তো, তাহলে এর সঙ্গে আমি 3 গুণ করে দেবো জাস্ট, তাহলে এটাই হয়ে গেল তোমার কি, এই 9,000। হ্যাঁ, 10 বছরের তোমার অ্যামাউন্টটা পেয়ে যাবে, ঠিক আছে? কারণ কি এখানে প্রত্যেক বছরে কি মাল্টিপ্লাইং ফ্যাক্টরটা যদি মানে বছরটা ডিফারেন্স থাকে তাহলে সেমই হবে,
ঠিক আছে, কিন্তু বছরটা যদি ডিফারেন্স না থাকে তাহলে একটু অন্যরকম হতে পারে। সেরকম অঙ্ক আমি কয়েকটা করিয়েছিলাম তোমাদের। ঠিক আছে। হুম। এখানে ওই জিনিসটাই বলেছে, দেখো এইখানে এই যে 20% মানে কি, এখানে 20% মানে কি 1/5, তাহলে স্কেলিং ফ্যাক্টরটা হবে 6/5, 5 + 1 6/5। এবার প্রত্যেক বছরের সঙ্গে 6/5 করে গুণ করে করলে দিলেই আমি পেয়ে যাবো আর কি, একটা বছরের সঙ্গে আরেকটা বছর। এবার তোমার পরপর নাও দিতে পারে, A7 আর A5 দিয়েছে, তাহলে A7 এটা 7 বার আছে, A5 এ 5 বার আছে, তাহলে এদেরকে ক্যালকুলেট করলে দেখো 36/25 এরকম হচ্ছে। ঠিক আছে। আচ্ছা, আর একটা ব্যাপার এটাও বলেছিলাম যে কম্পাউন্ড ইন্টারেস্ট গুলো, ঠিক আছে, সেগুলো কিন্তু জিপিতে থাকবে। মানে তোমার পার্টিকুলার ইয়ার ইজ অলসো ইন জিপি, মানে প্রথম বছর যেটা কম্পাউন্ড ইন্টারেস্ট, তারপরে দ্বিতীয় বছর, তারপরে হচ্ছে তৃতীয় বছর, তারপরে হচ্ছে চতুর্থ বছর, এরাও কিন্তু জিপিতে থাকবে। ঠিক আছে। কিন্তু টোটাল যে 4 বছর, মানে আমি যদি বলি যে তোমার প্রথম বছর, তারপরে হচ্ছে 2 বছরের, 3 বছর, 4 বছর, সেগুলো কিন্তু জিপিতে থাকবে না। যদি বলি আমি ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এরা জিপিতে থাকবে। কিন্তু এটা দেখো সেকেন্ড, কিন্তু 2 বছরের যদি কম্পাউন্ড ইন্টারেস্ট বলি সেটা কত হয়, 10 + 11 21 হয়, তাই না? 2 বছর মানে কি প্রথম বছর প্লাস দ্বিতীয় বছর, তারা কিন্তু জিপিতে থাকবে না। শুধুমাত্র কারা জিপিতে থাকবে, প্রিন্সিপাল এবং অ্যামাউন্ট গুলো এবং কম্পাউন্ড ইন্টারেস্ট প্রত্যেকটা বছরের, মানে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, এরা কিন্তু জিপিতে থাকবে। ঠিক আছে। এই যে পার্টিকুলার ইয়ার, কম্পাউন্ড ইন্টারেস্ট অফ পার্টিকুলার ইয়ার ইজ অলসো ইন জিওমেট্রিক প্রোগ্রেশন। এই যে এটা একটা এক্সাম্পল, যে ধরো 100 টাকা রেখেছো ব্যাংকে, 10% করে তোমার সুদ দিচ্ছে, তাহলে প্রথম বছরে দেখো 10 টাকা সুদ পাবে, তারপরে দেখো প্রিন্সিপালটা কত হয়ে যাবে, 100 + 10 মানে 110। এবার 110-এর আবার 10% মানে দ্বিতীয় বছর দেখো 11 টাকা সুদ পাবো, তারপরে বছর দেখো 12.1, তারপরে বছর দেখো 13.31। এবার দেখো প্রত্যেকটার সঙ্গে 1.1 গুণ করে করে যাও, দেখো এটা পাবে। 10-এর সঙ্গে 1.1 গুণ করলে 11, 11-এর সঙ্গে 1.1 গুণ করলে দেখো 12.1, এবং এর সাথে 1.1 গুণ করলে 13.31। ঠিক আছে। নেক্সট দেখো ট্রি মেথড। ট্রি মেথডটা আমি আগেই বলেছি, ট্রি মেথড আর গোল্ডেন রেশিও মেথড ব্যাপারটা একই। দেখো এই যে এখানেই বলেছে যে 10,000 টাকা তোমার রেখেছে ব্যাংকে, 10% দিচ্ছে, তাহলে 2 বছরে কত হবে। তাহলে এই দেখো 10,000-এর 10% মানে হচ্ছে কত, 1,000, 1,000, আবার এই 1,000-এর আবার 10% হচ্ছে 100। তাহলে এদের সবগুলোকে যোগ করে দিলে আমি 2 বছরের কি কম্পাউন্ড ইন্টারেস্ট পেয়ে যাবো। কিংবা যদি গোল্ডেন রেশিও মেথডে করো, জাস্ট 2:1 হচ্ছে 2 বছরের ক্ষেত্রে গোল্ডেন রেশিও, আর 3 বছরের ক্ষেত্রে গোল্ডেন রেশিও হচ্ছে দেখো 3:3:1। এটাই আমি তখন বলছিলাম 3 বছরের ক্ষেত্রে 3:3:1। এই 10,000-কে এইভাবে ভেঙেও করতে পারো, কিংবা তোমরা শুধুমাত্র 10,000-এর 10% কত, 1,000, তাহলে 3 × 1,000 মনে মনে করতে পারো, প্লাস 1,000-এর 10% 10, মানে 3 এই সরি 100, প্লাস হ্যাঁ 100-র আবার 10% 10, মানে 1 × 10। তাহলে এই গোল্ডেন রেশিও করলে পুরোটা মনে মনে হয়ে যাবে, আর এই গাছের মতো লিখতে হবে না। ঠিক আছে, আর একটু শর্টে হয়। বেসিক কনসেপ্ট ট্রি মেথডেই। ওকে, চলো নেক্সট দেখো এখানে কয়েকটা গোল্ডেন রেশিও দিয়ে দিয়েছে। 2 বছরের 2:1, 3 বছরের হচ্ছে 3:3:1, 4 বছরের হচ্ছে 4:6:4:1, আর 5 বছরের হচ্ছে 5:10:10:5:1। সাধারণত 2 আর 3ই দেয় হ্যাঁ, 3 বছরই দেয়, 4ও দিতে খুব আমি দেখিনি আর কি। ঠিক আছে। চলো, হয়েছে। আচ্ছা, এইবারে যদি তোমরা ফর্মুলা দিয়ে করো, তাহলে যদি এর একটা জিনিস হচ্ছে কম্পাউন্ডে কত বছর পর পর বা কতদিন পর পর ক্যালকুলেট হচ্ছে। অনেক সময় দেখা যায় যে 1 বছর পরেই আমার সুদ দিচ্ছে, তাহলে সেটা হচ্ছে অ্যানুয়ালি, তাহলে সেখানে রেটটাও 8% থাকবে, টাইম যেটা টি সেটাও যা আছে তাই। কিন্তু যদি হাফ ইয়ারলি তোমার কম্পাউন্ড করে দেয়, তাহলে রেটটাকে কিন্তু অর্ধেক করতে হবে, যদি অ্যানুয়াল রেট দেওয়া থাকে। যদি বলে বাৎসরিক সুদ বা অ্যানুয়াল রেট অফ ইন্টারেস্ট 10%, বলছে 6 মাস পর পর সুদ দিচ্ছে, তাহলে তোমাকে 10/2 করে 5% 6 মাসের সুদ বের করে নিতে হবে। ঠিক আছে, এই জিনিসটা করতে হবে, আর টাইমটাও তার ডবল হয়ে যাবে। ঠিক আছে, যদি ফর্মুলা দিয়ে করো। আর না হলে ফর্মুলা ছাড়া যেভাবে করে সেভাবে তো আমি দেখিয়েছি অঙ্ক, এখানে যদি অঙ্ক থাকে আমি বলছি। দেখো এই অঙ্কটা খুব আসে পরীক্ষাতে। বলেছে
এ সার্টেন সাম বিকাম 3 টাইমস ইন 5 ইয়ার্স, করিয়েছি আমি। তাহলে কি হবে? হ্যাঁ, 81 টাইমস হবে কত বছর? তাহলে 81 কে 3 এর পাওয়ার হিসাবে লিখতে হবে। ঠিক আছে, 81 মানে কি 3 টু দি পাওয়ার 4। এই মাথার পাওয়ারটাকে এই 5-এর সঙ্গে গুণ করলে আমাদের অ্যান্সার চলে আসবে। হ্যাঁ, ঠিক আছে, ওকে। নেক্সট দেখো, এই যে সিম্পল ইন্টারেস্ট এবং কম্পাউন্ড ইন্টারেস্টের ডিফারেন্স দিয়ে অঙ্ক আসে। ঠিক আছে, তো এখানে ফর্মুলা বানিয়ে দিয়েছে। ওই রেট করে করতে গেলে অনেক সময় দেরি হতে পারে, ওই জন্য ডিরেক্ট ফর্মুলা ইউজ করতে পারো। যদি সিম্পল এবং কম্পাউন্ড ইন্টারেস্টের মধ্যে 2 বছরের পার্থক্য চায় ফর 2 ইয়ার, তাহলে এদের ডিফারেন্সটা হবে পি ইন্টু আর বাই 100 তার হোল স্কোয়ার। ঠিক আছে, পি ইন্টু আর বাই 100 তার হোল স্কোয়ার ডিফারেন্স সিম্পল এবং কম্পাউন্ডে। আর 3 বছরের জন্য যদি বলে সিম্পল আর কম্পাউন্ডের ডিফারেন্সটা পি ইন্টু আর বাই 100 তার হোল স্কোয়ার ইন্টু এর সঙ্গে আর একটা এক্সট্রা টার্ম যুক্ত হবে 3 প্লাস আর বাই 100। এই দুটো ফর্মুলা একটু মনে রাখবে, এই দুটোর উপর বেস করে অনেক সময় অঙ্ক আসে। ঠিক আছে, এইগুলো ফর্মুলা ছাড়াও করা যায়। আমি তোমাকে প্রথমেই বললাম ওই সাকসেসিভ মেথড দিয়ে তুমি তোমাকে ওদের ডিফারেন্সটা বের করে নিতে পারো। হ্যাঁ, কিন্তু অনেক সময় সাকসেসিভ মেথড দিয়ে করতে বড় হয়ে যেতে পারে। ঠিক আছে, ক্যালকুলেশনটা, হ্যাঁ, তখন সূত্রটা দিয়ে করলে তাড়াতাড়ি হতে পারে। ওই জন্য দুটো জিনিসই জেনে রাখো, কোনটা কখন কোন অঙ্ক ডেটা কিরকম দেবে তার উপর নির্ভর করছে। এটা দিয়ে যেমন একটা অঙ্ক দিয়েছে, এগুলো দরকার নেই খুব একটা, আননেসেসারি ফর্মুলা বানিয়েছে। ইনস্টলমেন্টে যদি ফর্মুলা বলে, ইনস্টলমেন্টে এটা একটু মনে রেখো, ফর্মুলা দিয়ে, ফর্মুলা ছাড়াও করা যায়, সেটা আমি বলেছিলাম তোমাদের ক্লাসে। ফর্মুলা দিয়ে দেখো এটা বের করার একটা ফর্মুলা ইনস্টলমেন্টে। 2 বছরের জন্য হলে কি হবে? পি বাই সেই 100/100 প্লাস আর আর কি, মানে 1+1/100 আর কি, সেই জিনিসটাই হয়েছে, প্লাস 100/100 প্লাস আর তার হোল স্কোয়ার। 3 বছরের হলে সেটাকে আরেকবার বাড়াতে হবে, এর সঙ্গে আরেকটা কিউবটাকেও অ্যাড করে দিতে হবে। ঠিক আছে, এটা ফর্মুলা দিয়ে ইনস্টলমেন্টে কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে। ঠিক আছে, আচ্ছা, এই ফর্মুলাটা একটু খেয়াল রেখো, অনেক সময় কাজে লাগে। সেটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট ফর সার্টেন সাম ফর 2 ইয়ার। 2 বছরের জন্য সিম্পল ইন্টারেস্ট যেটা হয়, তাহলে 2 বছরের জন্য কম্পাউন্ড ইন্টারেস্ট বের করার তোমার ডিরেক্ট এটা হচ্ছে একটা ফর্মুলা। ফর্মুলা ছাড়াও করা যায়, সেটা কি 1 বছরের জন্য সিম্পল ইন্টারেস্ট বের করবে, তার উপর আবার ওই পার্সেন্টেজটা করবে, তাহলেই হয়ে যাবে। হ্যাঁ, মানে যেমন যদি আমি বলি তোমাকে যে কোনো টাকার 10% হারে ইন্টারেস্ট দিচ্ছে, ঠিক আছে, তো 2 বছরে সিম্পল ইন্টারেস্ট 200 টাকা, তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট কত? কিছুই না। 2 বছরের সিম্পল ইন্টারেস্ট 200 হলে 1 বছরের সিম্পল ইন্টারেস্ট 100, তাহলে 100-র আবার 10% 10, তার মানে 200 প্লাস 10 করলে 210 হয়ে গেল অ্যান্সার। ঠিক আছে, এরকম করে নর্মালি করা যায়, আলাদা করে ফর্মুলা না মনে রাখলেও চলে, বেসিক কনসেপ্ট ক্লিয়ার থাকলে এগুলো হয়ে যাবে। এই যেমন এখানে কি হয়েছে, তোমার 2 বছর 3 বছরের ওই যে রেট গুলোর কম্পাউন্ড ইন্টারেস্টের এই ডিফারেন্স গুলো এখানে দিয়ে দিয়েছে। ঠিক আছে, এইগুলো মুখস্থ রাখা নেক্সট টু ইম্পসিবল, সত্যি বলতে আমার মুখস্থ নেই, মানে ম্যাক্সিমাম স্যারের মুখস্থ নেই। ঠিক আছে, স্টুডেন্টদের মনে রাখা তো আরো চাপ, কিন্তু হলে কিন্তু অঙ্ক একদম ডিরেক্ট হয়ে যাবে। ঠিক আছে, কারণ গগন প্রতাপ স্যারের যেমন মুখস্থ আছে, আমি দেখেছি ক্লাসে অনেক সময় করায় আর কি। ঠিক আছে, তো এইগুলো যদি মুখস্থ করা করতে পারলে ভালো, কিন্তু থাকে না, ইন জেনারেল মনে থাকবে না। ঠিক আছে, হ্যাঁ, এবার স্যারদের কি হয়, সারাদিনই ওই নিয়েই থাকেন আর কি। ঠিক আছে, হ্যাঁ, এবার স্টুডেন্টদের পক্ষে সেটা সম্ভব হয় না, কারণ তোমাকে জিআইও পড়তে হবে, আবার তোমাকে ইংলিশও পড়তে হবে, জিএসও পড়তে হবে। ঠিক আছে, সেসব হুম, তো ওই ব্যাপারটা খেয়াল রাখতে হবে, যদি মনে রাখতে পারো ভালো, কিন্তু আমার মনে হয় না এগুলো মনে থাকবে পরীক্ষা দেওয়া অবধি। এটা যেমন সাকসেসিভির ফর্মুলা গুলো দিয়েছে, তোমার যদি ওভারঅল তুমি রেটটা বের করতে চাও, এগুলো সাকসেসিভির ফর্মুলা, আগের দিন পার্সেন্টেজে ক্লাসেই করাচ্ছিলাম। ঠিক আছে, ঠিক আছে, কম্পাউন্ডে এটা হলো। ঠিক আছে, রেশিও প্রপোর্শনটা আমি একটা ভিডিও দিয়ে দিয়েছি অলরেডি, ওটা আর করাচ্ছি না, ওটাতে দেখে নিতে পারবে। এর পরের চ্যাপ্টারটা আমি চলে যাচ্ছি, রেশিও প্রপোর্শনটা আমি আগের দিন ক্লাস নিয়েছি, সেটা দেখে নেবে। দেখো, এরপরে হচ্ছে মিক্সচার অ্যান্ড অ্যালিগেশন। ঠিক আছে, এটাও একটা ইম্পর্টেন্ট টপিক। মিক্সচার যেমন
জল এবং দুধের মিক্সচার, ঠিক আছে, ওয়াটারের সঙ্গে সুগারের মিক্সচার। আর অ্যালিগেশন মানে হচ্ছে তোমার একটা প্রসেস যেটাতে তোমার কি হয়, বিভিন্ন যে রেশিও গুলোতে, কত রেশিওতে এগুলো তোমার মেশানো হয়েছে সেটা আমরা দেখতে পারি, ঠিক আছে। চলো, এগুলো তোমার বিশেষ কিছু বলার নেই, এগুলো আমাদেরকে অঙ্ক দেখে দেখেই করতে হবে, ঠিক আছে। হুম হুম। তোমার ইয়েটা সাইলেন্ট করো। হ্যাঁ, এই টাইপটা ইম্পর্টেন্ট, দেখো। রিপ্লেসমেন্ট অফ মিক্সচার বলেছে, when same quantity is replaced each time from 400 লিটার পিওর মিল্ক। মানে ধরে নাও 400 লিটার মিল্ক আছে কোনো একটা পাত্রে, ঠিক আছে। এইবারে তোমার 20% করে, ঠিক আছে, তোমার প্রত্যেকবারে তুলে নিচ্ছে। বা ধরো 80 লিটার, এটাও পার্সেন্টেজও বলতে পারে, কিংবা তোমার কত লিটার তুলছে সেটাও বলতে পারে। তাহলে 3বার তোলার পরে পাত্রে আর কতটা দুধ থাকবে, ঠিক আছে। এটা খুব ফেমাস অঙ্ক, অনেকবার আসে পরীক্ষায়। দেখো কি করবে, তোমার দেখো ডিরেক্ট মনে রাখবে ফর্মুলা আকারে, 400 ধরো 20% করে তুলছো, তাহলে কি করতে হবে, 1 - 20/100 করবে, ঠিক আছে। এবার যদি 3বার তুলছো তাহলে তার কিউব, ঠিক আছে, তাহলে এরকম হয়ে যাবে। যদি তোমাকে ইয়েতে বলে দেয় যে 80 লিটার করে তুলছি, তাহলে কি করবে, 400 × 1 - 80/400, তাহলে সেও একই ব্যাপারই হবে। যাই বলে দিক না কেন, পার্সেন্টেজে বলুক আর ইয়েতে বলুক, কত লিটার করে তুলছো একই ব্যাপার, ঠিক আছে। টোটাল যে কোয়ান্টিটি ইন্টু 1 - ঠিক আছে, যতটা করে তুলছি সেইটা, আর যতবার তুলছি সেটাকে উপরে পাওয়ারে রাখতে হবে, সেটাই দেখো করেছে। 400 × 4/5 × 4/5 × 4/5, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে তোমার যেটা পড়ে থাকবে সেটা কিন্তু মিল্ক, এটা হচ্ছে মিল্ক। আর যদি বলে কতটা ওয়াটার আছে, তাহলে কি করে বের করবো, তাহলে বের করবি 400 থেকে এটাকে বিয়োগ করে দেবো মিল্কটা, তাহলে বেরিয়ে যাবে কতটা ওয়াটার আছে, ঠিক আছে। দেখো বোঝা গেল। ওকে। এবার যদি একই পরিমাণ না তুলে অন্য পরিমাণ তোলা হয়, যে প্রথমবারে হয়তো 10% তুলছে, তারপরে বারে এত পার্সেন্ট তুলছে, বা পরিমাণগুলো আলাদা আলাদা, যেমন এখানে কি করেছে, প্রথমে 400 লিটারের মধ্যে তোমার 40 লিটার তুলেছে দুধ, আবার 40 লিটার জল ঢেলে দিচ্ছে। তারপরে কি করছে, 50 লিটার তুলছে মিক্সচার, 50 লিটার জল ঢালছে। তারপরে কি করছে, 80 লিটার মিক্সচার তুলছে, 80 লিটার জল ঢালছে। যদি পরিমাণগুলো আলাদা হয় তোলার এবং তার সঙ্গে জল মেশানো, তাহলে কি হবে, কিছুই না, 400 × 40 মানে কত, 40 মানে 400 কত পার্সেন্ট বের করে নেবো বা কত অংশ, সেটা করে দেবো 1 - 40/400। এই যে তাহলে 40/400 মানে কি 1/10, তাহলে 1 - 1/10 মানে 9/10। তারপর এটা দেখো 50 তুলেছে, তাহলে 50/400, 1 তাহলে 50/400 মানে কি 1/8, তাহলে 1 - 1/8 7/8 ইন্টু 7/8 ইন্টু 4/5, এইভাবে গুণ করে করে যেতে হবে। যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে মিল্ক, আর 400 থেকে সেটাই বিয়োগ করলে সেটা কি হয়ে যাবে, সেটা হয়ে যাবে ওয়াটার, ঠিক আছে। এটা একটা মেথড। আর একটা মেথড হচ্ছে তোমার রেশিও মেথডও করতে পারো, ঠিক আছে। এই যে এইগুলোকে ইনিশিয়াল কত ছিল দেখো 10, ফাইনাল হচ্ছে 9, এই যে এইগুলোকে রেশিও করে করলাম, দিয়ে গুণ করে দিলাম। তাহলে এই 400 ইউনিট মানে 400 লিটার, তাহলে 252 ইউনিট মানে কত লিটার, একই ব্যাপার দুটোই, ঠিক আছে। এটা রেশিও মেথড আর এটা নর্মাল মেথড, ঠিক আছে। চলো, এটাকেই ফর্মুলা আকারে বলেছে, আর কিছুই না। এই যে 1 - P/X, ওটাকেই ফর্মুলা আকারে বলেছে পুরো ব্যাপারটাকে। এবার দেখো অ্যালিগেশন। অ্যালিগেশন জিনিসটা কয়েকটা অঙ্কের মাধ্যমে বুঝলে সুবিধা হবে। এই ধরো একটা অঙ্ক দিয়েছে, বলেছে বাই দ্য পপুলেশন অফ এ টাউন ইজ 6,000, ইফ মেল ইনক্রিজ 5% and ফিমেল ইনক্রিজ 9%, দেন দ্য পপুলেশন 6500 আফটার 1 ইয়ার। তাহলে 1 বছরে পপুলেশন কত পার্সেন্ট বাড়লো সেটাকে দেখে নাও, ওভারঅল পপুলেশন কত বাড়লো, তোমার বাড়লো এদিকে 500, তাহলে 6,000-এর উপর 500 মানে 500/6%, সরি 50/6%, ঠিক আছে।
তাহলে এইবারে কি করবো, এটা যখন ফ্র্যাকশন যদি চলে আসে না, আমরা এই ফ্র্যাকশনটাকে হাঁটাতে পারি, এর একটু কঠিন করে করে যা, এর থেকে একটু সহজ করা যাবে। এই প্রত্যেকটার সঙ্গে 6 দিয়ে গুণ করে দাও, তাহলে ফ্র্যাকশনটা হেঁটে যাবে। তাহলে এটা কি হবে 30, এটা হয়ে যাবে 6 9 54, আর এটা হয়ে যাবে 50। তাকে এবার কোনাকুনি বিয়োগ করো, তাহলে এটা হচ্ছে 4:20, তাহলে 1:5। যদি দেখো যে ফ্র্যাকশন আসছে এই মাঝখানেরটা, তাহলে নিচে যেটা আছে সেটা দিয়ে সবগুলোকে গুণ করে দেবে, তাহলে কিন্তু ফ্র্যাকশনটা উঠে যাবে। এটা করা যায়, ঠিক আছে? বুঝতে পারলে? ওকে। হ্যাঁ, এরপর আরেকটা অঙ্ক দিয়েছি, বলেছে কি দেখো, বলেছে এ ম্যান স্পেন্ড 75% অফ হিজ ইনকাম, ইফ হিজ ইনকাম ইজ ইনক্রিজ বাই 20% অ্যান্ড এক্সপেন্ডিচার ইনক্রিজ বাই 10%, ফাইন পার্সেন্টেজ চেঞ্জ ইন সেভিংস। ঠিক আছে, এবারে এটা তোমাকে অ্যালিগেশন দিয়ে করেছে, ঠিক আছে? তাহলে আগে কত সেভিংস ছিল, এখানে এক্সপেন্ডিচার হচ্ছে 10% প্রথমটার ক্ষেত্রে, এক্সপেন্ডিচার আর সেভিংসে কি করেছে এটা, এক্সপেন্ডিচার বলেছে ইজ ইনকাম ইজ ইনক্রিজ বাই 20% এন্ড এক্সপেন্ডিচার ইনক্রিজ বাই 10%। আচ্ছা আচ্ছা, তাহলে দেখো এই এক্সপেন্ডিচারের চেঞ্জটা দেখিয়েছে 10%, আর সেভিংসের চেঞ্জটাকে X% ধরেছে, আর ইনকামেরটাকে ধরে নিয়েছে মাঝখানে। তাহলে এবারে অ্যালিগেশন করেছে, এবার অ্যালিগেশনে এখানে দেখো প্রথমে কত ছিল, 75% ছিল তোমার, দেখো ইনকাম, তাই তো? তাহলে এই 75%টাকে রেশিওতে করলে যেটা বেরোবে সেটাই হচ্ছে এক্সপেন্ডিচার এবং সেভিংস এর রেশিও। যদিও এই মেথডটা কঠিন, এর থেকে সহজভাবে করা যায় এটা, এই অঙ্কটা অ্যালিগেশনে করলে এটা কঠিনই হচ্ছে আর কি। ঠিক আছে, এটাকে আরো সহজভাবে কি করে করবে দেখো, অঙ্কটাকে আমি বলছি। দেখো, বলেছে এ ম্যান স্পেন্ড 75% অফ হিজ ইনকাম, তাই তো? তাহলে ইনকাম তোমার কত, এখানে যদি 100 টাকা হয়, 75 টাকা হচ্ছে তো খরচা করে, আর তাহলে তার সেভ করে 25 টাকা, তাই তো? তাহলে ইনকাম, এক্সপেন্ডিচার আর সেভিংস, ওকে, এই হচ্ছে বেরোলো। ইনকাম হচ্ছে 4, এদিকে এক্সপেন্ডিচার হচ্ছে তোমার 3, আর তাহলে সেভিংস হচ্ছে 1। ওকে, এরপরে বলেছে ইজ ইনকাম ইনক্রিজ বাই 20%, ইনকামটা 20% ইনক্রিজ হচ্ছে, এক্সপেন্ডিচারটা ইনক্রিজ হচ্ছে কত, এক্সপেন্ডিচার ইনক্রিজ হচ্ছে 10%। ওকে, তাহলে তার সেভিংসে কত পার্সেন্ট ইনক্রিজ হবে, তাহলে এই সেভিংসেরটাকে আমি এক্স ধরে নেবো, ঠিক আছে? তাহলে সেভিংসেরটাকে এক্স ধরে নিলাম। ওকে, তাহলে এটা হচ্ছে কত, 80, হ্যাঁ, আর এটা হচ্ছে তোমার 30, এটা মাইনাস, তাহলে 1 × x মানে এক্স, তাহলে এক্স মানে কত বেরোলো 50%, এটাতে ডিরেক্ট অ্যান্সার বেরিয়ে যায়। ঠিক আছে, এই দেখো 50%ই অ্যান্সার আছে। এটা অনেকটা ইজি এইভাবে করার থেকে। হ্যাঁ, এটা অ্যালিগেশন লাগা থেকে একটু বেশি কঠিন হয়ে গেছে। বুঝতে পারলে? Okay. হ্যাঁ 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 হ্যাঁ, ইনকাম মাইনাস এক্সপেন্ডিচার সমান সেভিংস, ঠিক আছে? এবারে ওয়েটেজ গুলোকে দিয়ে গুণ করে দিতে হবে। ইনকামের ওয়েটেজটা প্রথমে ছিল 4, তাহলে 4 × 20 80, মাইনাস 3 × 10 30, এবারে 1 × x, 1 আছে বলে আর লিখলাম না, কিছু কিছু না থাকলে এটাকে গুণ করতে হবে, তাহলে এক্স মানে 50% বেরিয়ে গেল। ঠিক আছে, এবারে অ্যালিগেশনেরই বিভিন্ন তোমার আরেকটা অঙ্ক দেখাচ্ছে, ঠিক আছে? আর দেখানোর কিছু নেই অ্যালিগেশনে, তাও দেখো আরেকটা অঙ্ক, বলেছে কস্ট প্রাইস অফ এ টাইপ সুগার 36 রুপিস পার কেজি, আর টাইপ বি এর হচ্ছে 45 পার কেজি, তাহলে কোন রেশিওতে মেশালে 39 হবে? একদম বেসিক অঙ্ক। এদিকে 36, এদিকে 45, মাঝখানে 39, কোনাকুনি তোমার কি করতে হবে, বিয়োগ করতে হবে। 45 মাইনাস 39 মানে 6, আর এদিকে কোনাকুনি বিয়োগ করলে 39 মাইনাস 36 মানে 3, তার মানে 2:1 অনুপাতে মেশালে এই জিনিসটা পাওয়া যাবে। ঠিক আছে, এর প্রত্যেকটা ক্ষেত্রে এখানে শুধুমাত্র কি করেছে এরা, এখানে বিভিন্ন টাইপের চ্যাপ্টারে একটা করে এক্সাম্পল দেখিয়েছে, সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। এটা যেমন তোমার কি, হ্যাঁ টাইপ ওয়াইজ দেখিয়েছে, এটা যেমন প্রফিট অ্যান্ড লসে এটাকে ইউজ করা যায়। যেমন দেখো একটা এক্সাম্পল, যে দু প্রকার ঘড়ি বিক্রি করছে, একটা 10% প্রফিটে বিক্রি করছে, একটা 15% প্রফিটে বিক্রি করছে। ওভারঅল এবারে বলেছে প্রফিট হচ্ছে 12%, ইফ দ্য কস্ট প্রাইস অফ ফার্স্ট ওয়াচ ইজ এত, দেন কস্ট প্রাইস অফ দ্য সেকেন্ড ওয়াচ। তাহলে এখান থেকে আমরা দুটোর কি রেশিও পেয়ে যাব,
ঠিক আছে, দেখো মাঝখানে একদিকে 15, একদিকে লিখলাম এই যে একদিকে 10, একদিকে 15, মাঝখানে 12 দিয়ে রেশিওটা পেয়ে গেলাম, সেটাই কস্ট প্রাইসের রেশিও। ঠিক আছে, এবারে তোমার এখানে বলা আছে কত, একটা মানে কত ছিল, 360 নাকি? হ্যাঁ, 3 মানে একটা বলে দিয়েছে, এই যে 3 মানে 360, তাহলে 2 মানে কত? ঠিক আছে, তাহলে একটা বলা থাকলে অন্যটা আমি বের করে দিতে পারবো। ঠিক আছে, এবারে এইগুলোই বিভিন্ন রকম এক্সাম্পলে দিয়েছে। এই যে আরেকটা, যেমন তোমার এই ক্ষেত্রে যদি ডিসকাউন্ট পার্সেন্টেজ দুটো দিয়ে দেয়, তাদের যদি সাকসেসিভ করি আমি, তাহলে কি পেয়ে যাবো, মার্ক প্রাইস গুলো পেয়ে যাবো। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তারপরে কি, এই যে দুটোর যদি রেট অফ ইন্টারেস্ট, এটাকে যদি আমি ইন্টারেস্টে চ্যাপ্টার করি আর কি, সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে রেট অফ ইন্টারেস্ট যদি দেওয়া থাকে এবং ওভারঅল ইন্টারেস্টে যদি দেওয়া থাকে, তাহলে যে রেশিওটা পাবো, যে সাকসেসিভ করলে, তাহলে কিন্তু প্রিন্সিপাল গুলো পাবো। একটা জিনিস খেয়াল করবে, সরি সাকসেসিভ বলছি, অ্যালিগেশন করলে, অ্যালিগেশনের ক্ষেত্রে আমরা অ্যালিগেশনের আগে যেটা থাকে কোয়ান্টিটি গুলো, অ্যালিগেশন করার পরে যে রেশিওটা পাই, সেটা কিন্তু ডিফারেন্ট। মানে এখানে দেখো তুমি একটা জিনিস লক্ষ্য করো, আমরা রেট অফ ইন্টারেস্ট অ্যালিগেশন করছি, কিন্তু যে রেশিওটা পাচ্ছি সেটা কিন্তু প্রিন্সিপালের রেশিও। এদিকে দেখো আমরা ডিসকাউন্টের অ্যালিগেশন করছি, কিন্তু যে রেশিওটা পাচ্ছি সেটা কিন্তু মার্ক প্রাইসে। প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু এটা লক্ষ্য করবে, যে জিনিসটা নিয়ে আমরা অ্যালিগেশন করি, রেশিওটা কিন্তু সেই জিনিসটার পাই না, পাই অন্য জিনিসটা। বুঝতে পারলে তো? হ্যাঁ, এবারে এইগুলোর উপর বেস করে অঙ্ক দিয়েছে। ঠিক আছে, আরেকটা দেখাচ্ছি এই জায়গাটা, সেটা হচ্ছে তোমার টাইম অ্যান্ড ডিস্টেন্স চ্যাপ্টারে। যদি তুমি স্পিড নিয়ে অ্যালিগেশন করো, তাহলে কিন্তু টাইমের রেশিও পাবে। ঠিক আছে, এই জিনিসটা একটু খেয়াল রাখবে, স্পিড নিয়ে যদি অ্যালিগেশন করো, তাহলে কিন্তু তুমি টাইমের রেশিওটা পেয়ে যাবে। ঠিক আছে, আর এই একটা টপিক আছে পার্টনারশিপ, এটা করিয়ে আজকে আর বন্ধ করে দেবো, আর কেউ নেই। আহ, কালকে আছে তো মিসলেনিয়াস, কে জানে, মিসলেনিয়াস আছে কালকে। আচ্ছা, সেন্টার কোথায় পড়লো? ও আচ্ছা আচ্ছা, সুরেন্দ্রনাথ ইয়েটায় শিয়ালদায়? ও, ব্যারাকপুর সুরেন্দ্রনাথটা করেছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। ব্যারাকপুর করাই ভালো, আমি তো তাই দেখছি আর কি। আমার তো কলকাতা করেছি, দিয়ে আমার ইয়ে দিয়ে দিয়েছে, সেই রাসবিহারীর ওখানে দিয়েছে, রাসবিহারীর ওখানে। আচ্ছা আচ্ছা, শিয়ালদা থেকে রাসবিহারী নাকি? আচ্ছা আচ্ছা, আহ, দেখো চলো, পার্টনারশিপ, পার্টনারশিপ কিছুই না, রেশিও জানলেই পার্টনারশিপ জানা হয়ে যায়। ঠিক আছে, পার্টনারশিপের মানে কি হয় তোমার, এখানে একটু ডিটেলসে বলেছি, আমি বলি তাও। সিম্পল পার্টনারশিপ আর কম্পাউন্ড পার্টনারশিপ। ঠিক আছে, সিম্পল পার্টনারশিপে কি হচ্ছে, অল পার্টনার ইনভেস্ট ডিফারেন্ট ক্যাপিটাল সেম পিরিয়ড অফ টাইম, একই টাইমের জন্য এরা ইনভেস্ট করে। কিন্তু কম্পাউন্ড পার্টনারশিপে বিভিন্ন পরিমাণ টাকা ইনভেস্ট করবো বিভিন্ন প্রকারের টাইমের জন্য। আর একটা হয় অ্যাক্টিভ পার্টনার আর স্লিপিং পার্টনার। অ্যাক্টিভ পার্টনার মানে যারা কাজ করে, ঠিক আছে, টাকা দেওয়ার সঙ্গে সঙ্গে, এবং স্লিপিং পার্টনার মানে এরা শুধু টাকা ইনভেস্ট করে, কোনো কাজ করে না, ডাজ নট টেক পার্ট ইন বিজনেস অ্যাক্টিভিটিস। ঠিক আছে, তো এটা একটু জেনে রাখা ভালো। এইবারে আমাদের যেটা মেন জানতে হবে, সেইটা হচ্ছে যে প্রফিট মানে হচ্ছে ক্যাপিটাল ইনটু টাইম। ঠিক আছে, যদি দুটো লোক, দুজন বা তিনজন ধরো এরকম বিভিন্ন অনুপাতে টাকা লাগাচ্ছে, ঠিক আছে, যদি এরা এই C1 C2, এখানে আমি বলি, ধরো ক্যাপিটালের রেশিওটা C1 C2 আর C3 হয়, আর তারা যদি T1 T2 T3 সময়ের জন্য টাকাটা লাগায়, তাহলে প্রফিটের রেশিও হবে C1 × T1 = C2 × T2 = C3 × T3। হ্যাঁ, হ্যাঁ, ব্যাস এইটাই হচ্ছে এখানে প্রফিট, মানে পার্টনারশিপের মেন ব্যাপার। আর বাকি সমস্ত কিছু রেশিওর মতোই, একটা দুটো এক্সাম্পল করলেই দেখো বুঝতে পারবে। চলো দেখো, প্রথম অঙ্কটাই করা যাক। বলেছে থ্রি পার্টনার শেয়ার দ্য প্রফিট ইন এ বিজনেস ইন দ্য রেশিও 2:5:7। দে ইনভেস্টেড দেয়ার ক্যাপিটাল ফর 3 months, 4 months, 6 months রেসপেক্টিভলি। হোয়াট আর দ্য রেশিও অফ দ্য ক্যাপিটাল? তাহলে ক্যাপিটালের রেশিও কত, এখানে অঙ্কটা ঘুরিয়ে দিয়েছে কিন্তু তোমার, এখানে বলে দিয়েছে প্রফিটের রেশিওটা, আর বলে দিয়েছে টাইমের রেশিওটা। তাহলে চেয়েছে ক্যাপিটাল, তাহলে আমি কি বললাম, প্রফিট মানে হচ্ছে ক্যাপিটাল ইনটু টাইম। তাহলে ক্যাপিটাল মানে কি হবে বলতো, প্রফিট বাই টাইম। তো তাহলে প্রফিট বাই টাইম, তাহলে দেখো প্রফিট ছিল 2, 5 আর 7, আর টাইম ছিল 3, 4 আর 5, তাহলে রেশিওটা হবে 2/3 = 5/4 = 7/6।
এইবারে রেশিও নিচের গুলোকে হাঁটাতে গেলে কি করতে হয়? এই 3, 4 আর 6 এর এলসিএম হচ্ছে কত? 12। 12 দিয়ে গুণ করে দাও, তাহলেই আমরা অ্যান্সার পেয়ে যাব। বুঝতে পারলে? এটা তাহলে ক্যাপিটাল বের করতে দিলে, আর প্রফিট বের করতে দিলে তো ডিরেক্ট গুণ করে দিলে যেটা আসবে সেটাই অ্যান্সার। ঠিক আছে? হ্যাঁ, এটা এই অঙ্কটা বলে দিয়েছে এবিসি। এটাও দেখে নাও যে ক্যাপিটালটা হচ্ছে রেশিও হচ্ছে 2:3:5, আর টাইমের রেশিও হচ্ছে 4:2:3। তাহলে প্রফিটের রেশিও কত? তাহলে 2 × 4 8, 3 × 2 6, আর 5 × 3 হচ্ছে 15। তাহলে এই রেশিওটা যেটা পেলাম সেটাই হয়ে গেল প্রফিটের রেশিও। খুব সহজ চ্যাপ্টার, বিশেষ কিছুই নেই। ঠিক আছে, অঙ্ক খুব রেয়ার আসে। আসে না, একটা দুটো যদি আসে আর। ঠিক আছে। আচ্ছা, এভারেস্টটা দেখি কতটা বড় আছে। সেরকম না থাকে তাহলে না, এভারেস্টটা আজকে আর পড়ানো যাবে না। সব তাহলে আর কেউই বুঝতে পারবে। হ্যাঁ, অনেকটাই বড় আছে। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে, কালকে ভালো করে পরীক্ষা দাও, আবার রেগুলার যেমন মঙ্গলবার থেকে ক্লাস হয় সেরকমই হবে। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে।